বিজেপি সরকার আসার পর থেকে আমাদের এই অধিকারগুলোর ওপর আক্রমণের স্বাধীনতা, তথ্যের স্বাধীনতা, বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, এইগুলোর ওপর আক্রমণের একটা নতুন পর্ব শুরু হয়েছে। যে বিভিন্ন ক্ষেত্রে সূচকগুলো যে ক্রমশ যে নেমেই যাচ্ছে, কিন্তু সরকার, আমাদের দেশের সরকার এগুলো তো মানতেই চাইছে না। সাধারণ একটু কথা বললেই সরকারের ক্ষেত্রে তোমার রাষ্ট্রদ্রোহীরা মামলা দিয়ে দিচ্ছে এবং তাকে আক্রান্ত হচ্ছে কিভাবে সে আমরা কদিন আগে দেখি। ইউটিউব চ্যানেল ব্লক করে দেওয়া হচ্ছে প্রতিদিন। এই যে আমি বলছিলাম না, টেকনোলজি তোমাকে ঠিক যে অ্যাডভান্টেজটা দিয়েছে সরকার দেয়নি, সেই অ্যাডভান্টেজটা কেড়ে নেওয়ার জন্য যে বাড়তি উদ্যোগ। সংবাদপত্রের স্বাধীনতা এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষার জন্য কি কোনো ব্যবস্থা এই সময় নেওয়া হয়েছে? যদি নেওয়া না হয় তো কেন হচ্ছে না? একদিক থেকে আমি মেন স্ট্রিম মিডিয়াকে সেলফ সেন্সরশিপ একটা কথা দেখবো, ওই সংস্থা তার এতে বলেছে, রিপোর্টার্স উইদাউট বর্ডার, যে সিডিশন মানে কি আমি নিজে থেকেই সেন্সরশিপের মধ্যে ঢুকে পড়ছি, এত চাপ আছে। বিজ্ঞাপনদাতা আমাকে এই খবরটা করবো, এই খবরটা না করবো না, করলে বিজ্ঞাপনদাতা সরে যাবে, আমার অত আমি করতে পারছি না, একেবারে একদম তুমি বুঝতে পারবে না যেটা কন্ট্রোল হচ্ছে। নমস্কার, সিপিআইএম ডিজিটালে আপনাদের স্বাগত। আগামী 22 থেকে 25 ফেব্রুয়ারি সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির 27তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে হুগলির ডানকুনিতে, এবং সেই উপলক্ষেই আমরা সিপিআইএম ডিজিটালে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছি। এবং আজকে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে আছেন অধ্যাপক অঞ্জন বেরা। আপনারা বুঝতেই পারছেন যে অধ্যাপক অঞ্জন বেরা যখন আমাদের সঙ্গে আলোচনায় আছেন, তখন আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু অবশ্যই মিডিয়া। অঞ্জন দা, সিপিআইএম ডিজিটালে আপনাকে স্বাগত। সবাইকে নমস্কার। একদম আমাদের দেশের সংবাদ মাধ্যমের যে অবস্থা, সেই জায়গাটাতে সরাসরি আসছি যে সংবাদপত্রের যে সূচক, প্রেস ফ্রিডম ইন্ডেক্স যেটাকে বলা হচ্ছে আর কি, সেটাতে বিগত কয়েক বছর ধরেই আমরা দেখতে পাচ্ছি ভারত ক্রমশ নামছে। 2023-এ যেটা 161 হয়ে গেছিলো, 2024-এ এসে সেটা মাত্র দুধাপুটা 159 হয়েছে। তো যেখানেই থাকুক 161 বা 159, সাম্প্রতিক সময়ের মধ্যে এটা সর্বনিম্ন স্তরে গিয়ে পৌঁছে গেছে। তো আপনি কি মনে করেন যে বিজেপি সরকারের কোন নীতিগুলোর জন্য প্রেস ফ্রিডম ইন্ডেক্সটা এইভাবে ক্রমাগত নেবেই যাচ্ছে? আর সাংবাদিকরাও যে কাজ করছেন, এই যে প্রেস ফ্রিডম ইন্ডেক্সটা নেবে যাওয়া, তাতে তারা কতটা প্রভাবিত হচ্ছেন? না, আসলে এটা খুব উদ্বেগের। গত 2 বছরের তুমি হিসেব বললে, কিন্তু হিসেব করলে দেখবে আজ থেকে ধরো যদি 15 বছর আগের কথা বলো কি 10 বছর আগের কথা বলো, তখন কিন্তু এটা প্রায় 20 ধাপ নিচে ছিল, মানে 140-40 এরকম ছিল। সেটাও যথেষ্ট সমালোচনার যোগ্য ছিল, কারণ যদি আমরা সাউথ এশিয়ান মানদণ্ডে দেখি, যেখানে বাকি দেশগুলোতে প্রেস ফ্রিডম বা ডেমোক্রেসি খুব একটা যে ভালো অবস্থায় রয়েছে তা না, কিন্তু সেখানকার মিডিয়া প্রায় হাত ধরাধরি করে চলছিল ভারতীয় মিডিয়ার স্বাধীনতার অবস্থাটা, সেটা খুব উদ্বেগজনক। কিন্তু এখন বিষয়টা আসলে উদ্বেগ ছাড়িয়ে একটা প্রায় সংকটের দিকে চলে গেছে। এটা ভাবার আছে যে গোটা পৃথিবী কিভাবে ভারতকে দেখছে। এটা রিপোর্টার্স উইদাউট বর্ডার, একটা ইউরোপিয়ান সংস্থা যারা সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে মূলত কাজ করে। কেউ একজন নানা বিষয় নিয়ে তো বিতর্ক করতেই পারে বটে, কিন্তু সাধারণভাবে একটা লিবারেল ডেমোক্রেটিক যে মানদণ্ড, তাতে এইটা গোটা পৃথিবীর মানুষ কিন্তু খেয়াল করে। আমরা যেমন উন্নয়নের দিক থেকে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে অনেক পিছিয়ে থাকছি, তেমনি এই ক্ষেত্রেও পিছিয়ে থাকছি, এটা লক্ষ্য করার মতো। এবং একটা জিনিস খুব শার্প দেখবে, শুধু এরা নয়, এরা এবং বাকি যে সমস্ত এরকম ফ্রিডম রাইটস, শুধু তা নয়, তো মানবাধিকার সংক্রান্ত সংস্থাগুলোও যা বলছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো সংস্থা, তারা যা বলছে, সব মিলেটিলে দেখা যাচ্ছে নানা প্রবণতার, কিন্তু তারা দেখা যাচ্ছে যে মূলত যদি বলো যে গত 14 সালের পর থেকে, 2014 বিজেপি সরকার আসার পর থেকে আমাদের এই অধিকারগুলোর ওপর আক্রমণের স্বাধীনতা, তথ্যের স্বাধীনতা, বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, এইগুলোর ওপর আক্রমণের একটা নতুন পর্ব শুরু হয়েছে। বিপদ আগে ছিল না তা না, কিন্তু বিপদের এই ডাইমেনশন, এই মাত্রা এখন কিন্তু সম্পূর্ণভাবে পৃথক, এবং সেইটা পৃথিবীর মানুষ নজর করছেন। আমি নিজে পিস মুভমেন্টের সঙ্গে যুক্ত, জানি মূলত সাউথ এশিয়ান বলো বা এবারে গ্লোবালেও বলো, যে ভারতের ডেমোক্রেসি, দ্য সেকুলার ফরম্যাট, আমাদের সংবিধানের যে সমস্ত ধারাগুলো, এগুলো সম্পর্কে পৃথিবীর গণতন্ত্র মনস্ক মানুষের যে একটা ভালো ধারণা ছিল, আমি দেখেছি সেটা।
ঠিক আছে, ক্রিটিক হওয়ার মতো অনেক কিছু আছে বটে, কিন্তু ভালো ধারণা করারও অনেক কিছু ছিল। সেটা কিন্তু সাম্প্রতিককালে যখন যাই বুঝতে পারি যে একটা উদারবাদী গণতন্ত্র মনস্ক সাধারণ যে মানুষ, যারা অনেকেই ভারতের গণতন্ত্রের কাঠামোর জন্য প্রশংসা করতো আগে, তারা কিন্তু এখন একটু আশাহত হচ্ছেন এবং তারা খুব বিপন্নবোধ করছেন অনেক সময় যে পৃথিবীতে অবস্থাটা কীরকম দাঁড়াবে যদি ভারতের মতো এত বড় দেশে এই অবস্থাটা দাঁড়ায়। কিন্তু এইটা সরকারকে বোঝানো যাচ্ছে না। কিন্তু সরকার তো মানছেই না, অধিকাংশ সময় এই যে আপনি যে বলছিলেন যে বিভিন্ন ক্ষেত্রে সূচকগুলোর যে ক্রমশ যে নেমেই যাচ্ছে, কিন্তু সরকার, আমাদের দেশের সরকার এগুলো তো মানতেই চাইছে না। হ্যাঁ, দেশের সরকার মানতে চাইছে না। দেখো, আমি এটাকে অনেক সময় বলি যে যত দিন যাচ্ছে আমরা এমন একটা সময় বাস করছি যখন মিডিয়ার টেকনোলজি যদি বলো, হ্যাঁ, সে একটা প্রায় বিস্ময়কর অগ্রগতি ঘটেছে। এবং এই অগ্রগতিটা মিডিয়া ইটসেলফ এখন হচ্ছে একটা গ্লোবাল, এটা যেরকম গোটা পৃথিবীকে ছোঁয়ার একটা পরিবেশ তৈরি হয়েছে, তেমনি এই টেকনোলজিটা, ডিজিটাল টেকনোলজির মজাই হচ্ছে যে প্রথম দিকে এটাকে বলা হতো তোমার যে পার্সোনাল মিডিয়া, আমি বলি অনেক সময় যে ব্যক্তি মানুষও সোশ্যাল মিডিয়াকে যেভাবে ব্যবহার করতে পারছে তাতে একটা খুব বড় এর প্রশ্ন করা যায় না তা না, তখন নানা দিক রয়েছে। কিন্তু ইন্ডিভিজুয়াল সে যখন কথা বলতে চায় সেই কথা বলার সুযোগ কিন্তু প্রযুক্তি তাকে দিয়েছে। বাস্তবে সে পাচ্ছে না, সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু আমরা একটা অদ্ভুত একটা এজের পর্বের মধ্যে, ইতিহাসের পর্বের মধ্যে আমরা বাস করছি। এটা কিন্তু হচ্ছে তোমার আমাদের মনে রাখতে হবে। এই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে তুমি দেখবে যে আমাদের দেশে একটা, আমি শুধু এক কথাতেই বলছি যে ডিজিটাল প্রযুক্তি যখন এত সুযোগ দিচ্ছে আমাদের, সেই সুযোগকে সংকুচিত করার জন্য রাষ্ট্রের যে উদ্যোগ, আইটি বলো, ব্রডকাস্ট বিল বলো, এ সমস্তই হচ্ছে যে অ্যাডভান্টেজ তোমাকে প্রযুক্তি দিচ্ছে সেইটাকে একেবারে স্পেশালি টার্গেট করে রদ করা হচ্ছে। মানুষ তার বাক স্বাধীনতা বলো, তথ্যের স্বাধীনতা বা তথ্যের যে প্রবাহে অংশ নেওয়ার যে কমিউনিকেশন রাইট যাকে বলে, জ্ঞাপনের যে অধিকার, সেই অধিকারকে তোমার কিভাবে তারা নিয়ন্ত্রণ করছে। এটা হচ্ছে একটা দিক। কখন করছে? যখন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কর্পোরেট কমিউনালিজম আমরা বলছি, কর্পোরেট এই রাষ্ট্র শুধু যে তোমার সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিকে যে শাসক পক্ষ করছে শুধু তা নয়, সে একটা হাইপার অ্যাক্টিভ স্টেট হয়ে উঠছে। কারণ যে কোনো থিওক্রেটিক ধারণাই হচ্ছে আসলে কিন্তু একটা ফ্যাসিস্ট প্রবণতার মধ্যে থাকে না। এই 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 অবস্থার মধ্যে রাষ্ট্র যখন হাইপার অ্যাক্টিভ রাষ্ট্র যখন থাকছে, তখন সে আমাদের সাংবিধানিক বিধিগুলোকে ক্ষতিগ্রস্ত করছে এবং কর্পোরেট মিডিয়া সবচেয়ে ফ্রি স্পেস পাচ্ছে মানুষের অধিকারকে সংকুচিত করার। তাহলে একদিকে মেইন স্ট্রিম মিডিয়ার অবক্ষয়, অন্যদিকে সরকারের এইরকম একটা ভূমিকা, প্রযুক্তি যে সুবিধে দিয়েছে তার উপর আক্রমণ, নিয়ন্ত্রণ করা সরকারের অতি সক্রিয় ভূমিকা, গণতান্ত্রিক অধিকারগুলোর উপর আক্রমণ, এই সব মিলিয়ে আমি বলছি যে অবস্থা হচ্ছে খুবই খারাপ। এবং সরকার তথ্যের সমস্ত প্রবাহকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে, একদিকে আইন জারি করে, অন্যদিকে বিপুল পরিমাণ কর্পোরেট সাহায্য নিয়ে এবং সরকারি বিজ্ঞাপন। তুমি দেখেছো রুলিং এস্টাবলিশমেন্ট যে প্রচার করছে সে অন্য কাউকে এই তথ্যের প্রবাহের মধ্যে থাকতে দেবে না। এবং তার ফলে তোমার যা হচ্ছে, এই যে একদিক থেকে একটা রাষ্ট্রবাদী প্রচার চলছে যে ফেক নিউজ, সেটা বিপদ আছে, সন্দেহ নেই, কিন্তু ফেক নিউজের সবচেয়ে বড় কারিগর কারা? রাষ্ট্র নিজে। দুর্ভাগ্যবশত এটাই। আমরা যে কথাটার মধ্যে ছিলাম যে এখন আমরা যে জায়গাটার মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা একটা নতুন শব্দ বন্ধের সঙ্গে পরিচিত হয়েছি, স্বাধীন সাংবাদিক। তো সাম্প্রতিক যে সময়, এখানে স্বাধীন সাংবাদিক বলুন বা সরকারের সমালোচনা যে সাংবাদিকদের সংবাদ পরিবেশনে উঠে আসছে, তাদের ভয় দেখানো, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া, তাদের চ্যানেল বন্ধ করে দেওয়া, এরকম অসংখ্য ঘটনা সাম্প্রতিক সময় সামনে এসছে এবং এটা যত দিন যাচ্ছে তত বাড়ছে। আপনি যেটা নিয়ন্ত্রণের কথা বলছিলেন আর কি, সেটাই আর কি, সেটা সমালোচকদের মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে, নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। তো সংবাদপত্রের স্বাধীনতা এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষার জন্য কি কোনো ব্যবস্থা এই সময় নেওয়া হয়েছে? যদি নেওয়া না হয় তো কেন হচ্ছে না? আচ্ছা দেখো, দুটো জিনিস তুমি যেটা বললে, আমরা যদি এইভাবে ব্যাপারটাকে ভাবি তাহলে বোধহয় বুঝতে সুবিধা হবে যে একদিকে যখন মেইন স্ট্রিম মিডিয়ার মধ্যে একটা লিবারেল প্রবণতা আমাদের দেশে চিরকালই ছিল, জরুরি অবস্থার সময় আমরা দেখেছি, কিন্তু লক্ষ্য করার মতো যে মেইন স্ট্রিম মিডিয়া যখন সরকারের দিকেই ঢলে আছে, সরকারের সমালোচনার জায়গা ক্রমশ কমে যাচ্ছে, যখন মেইন স্ট্রিম মিডিয়া খুব ইম্পর্টেন্ট ডেমোক্রেসিতে, কারণ তারই তো মানুষের কাছে রিচ করার ক্ষমতা আছে অনেকটা, তা যদি সারেন্ডার করে যাচ্ছে যখন তার বড় অংশটাই, তখন সরকার যেটুকুনি
মানে স্বাধীন চিন্তার অবকাশ আমাকে প্রযুক্তি বা পরিবেশ বা সমাজ দিয়েছে, সেখানটার ওপর অতিরিক্ত আগ্রাসী হয়ে উঠছে। এটা লক্ষ্য করার মতো বিষয়, অতিরিক্ত আগ্রাসী। ধরো এমনকি তুমি যে ইনফ্লুয়েন্সিয়ার যাকে বলো, এই যে ব্রডকাস্ট বিলের যে খসড়া যেটা আছে, তাতে তুমি একজন স্বাধীন নাগরিক হিসেবে যদি ডেলি ঘটনাবলীর ওপর মতামত দাও, তোমাকে রেজিস্ট্রি করতে হবে, মানে তোমাকে ট্রিট করা হবে একজন ইনফরমেশনে। তাহলে এই যে টার্গেট করা যে কোনো কয়েন্টে, তুমি যদি কমার্শিয়ালি না করো, ইন্ডিভিজুয়ালের যে সাধারণ নাগরিককে যে টার্গেট করা হচ্ছে, তুমি যেই ব্রডকাস্ট মিডিয়া বা তুমি যেই ফেসবুকে রেগুলার প্রোগ্রাম করবে, তোমাকে রেজিস্ট্রি করতে পারবে, মানে তখনই তোমার উপর নজরদারিটা শুরু হবে। নজরদারি ব্যাপকভাবে হচ্ছে। ন্যাশনাল প্রেস ক্লাব অফ ইন্ডিয়া তারা একটি খসড়া করেছে যে সাংবাদিকদের স্বাধীনতা রক্ষা করার জন্য তারা একটা অনেক আলোচনার পরে একটা খসড়া তৈরি করেছে, দলিল, যেটা চমৎকার আলোচনার বিষয়। সেখানে আর কি, যে আমি যাতে এই সাংবাদিক দ্বারা মিনিমাম নিরাপত্তা প্রোটেক্ট করতে পারি। তুমি দেখেছো যে নানা ক্ষেত্রে কিভাবে সাধারণ একটু কথা বললেই সরকারের ক্ষেত্রে তোমার রাষ্ট্রদ্রোহিতা মামলা দিয়ে দিচ্ছে, এবং তাকে আক্রান্ত হচ্ছে কীভাবে সে আমরা কদিন আগে দেখি, ইউটিউব চ্যানেল ব্লক করে দেওয়া হচ্ছে প্রতিদিন। এই যে আমি বলছিলাম না, টেকনোলজি তোমাকে ঠিক যে অ্যাডভান্টেজটা দিয়েছে, সরকার দেয়নি, সেই অ্যাডভান্টেজটা কেড়ে নেওয়ার জন্য যে বাড়তি উদ্যোগ, এইটা ভারতে। এবং তুমি দেখবে এই যে রিপোর্টার্স উইদাউট বর্ডারের যে মূল্যায়ন, তার দুটো কারণের জন্য আছে। যদি বিশ্লেষণটা পড়ো, শুধু র্যাঙ্ক থেকে না, দেখবে যে একটা হচ্ছে যে তার সিডিশন, তুমি কিছু কথা বললেই রাষ্ট্রদ্রোহিতা বলে দিচ্ছে, আর হচ্ছে এই স্বাধীন উদ্যোগগুলোকে আটকানোর জন্য সরকারের যে বাড়তি উদ্যোগ, এটা কখনো অতীতে দেখা যায়নি। ধরো জরুরি অবস্থার সময়ও তুমি হয়তো বড় কাগজকে ব্লক করতে পেরেছো, সমাজকে পারোনি, কারণ সমাজের ছিল না। কিন্তু সোশ্যাল মিডিয়া ব্লক করা মানে হচ্ছে তুমি আরও নিবিড়ভাবে সমাজকে ব্লক করছো। তা অনেক ভয়ঙ্কর জরুরি অবস্থার পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা কিন্তু চলেছি। এই কারণে এটা তো ঘটনা যে মানে আমরা যারা সোশ্যাল মিডিয়া প্রতিদিন ব্যবহার করছি, আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতার মধ্যে এটা আছে যে আমাদের বিভিন্ন কন্টেন্ট ব্লক করা হচ্ছে। ছোট ছোট একদিকে ব্লক করা হচ্ছে, অন্যদিকে বানানো কন্টেন্ট পুশ করা হচ্ছে। হ্যাঁ, একদমই, এটাও ঠিক। হ্যাঁ, যেটা আসলে ফ্রি মিডিয়া, সেটা ভীষণ অর্গানাইজড ওয়েতে ডিস্টর্ট করা হচ্ছে। সেটাই। হ্যাঁ, তো আপনার কথার মধ্যে একটু আগেই এসেছিল ফেক নিউজের প্রসঙ্গটা। আপনি বলছিলেন যে ফেক নিউজ ব্যাপারটা কারা তৈরি করছে বা কিছু। তো বিজেপির যে সময়কাল, শাসনকাল, এই সময়ের মধ্যে ভুয়ো খবর প্রচার, বা বলতে খারাপ লাগলেও এটা অস্বীকার করা যাবে না যে রাষ্ট্রের স্পন্সরশিপে মিথ্যে খবর, এটাও তো আমরা দেখেছি, সেটাও আপনি বললেন। তো এটা তো পুরোটাই তো খুবই উদ্বেগের বিষয়। তো সরকার তো আদৌ ভুল খবরের প্রচার আটকাচ্ছে না, আটকাচ্ছে কি? সরকার কি আদৌ ভুল খবর আটকাচ্ছে? আমি তো আটকাচ্ছে তো নয়, আমি একটা বিষয় বলি যে এটা আলোচনায় আসা উচিত একটা গণতান্ত্রিক সমাজে। তুমি দেখো যে আমেরিকা যদি বলো, সেখানে কখনোই সরকারি টাকায় প্রোপাগান্ডা হয় না। তুমি ইউরোপের উন্নত দেশগুলোতে দেখো, এই যে ভয়েস অফ আমেরিকা, আমি নাম করে বলতে চাই না, এরকম যে বিভিন্ন জায়গায় যে প্রতিষ্ঠান আছে, তাদের কিন্তু ডোমেস্টিক মার্কেটে প্রচার করা যায় না, গ্লোবাল তুমি প্রচার করতে পারো, কারণ নাগরিকদের রাষ্ট্রীয় পয়সায় খরচা করে প্রোপাগান্ডা করবে, এটা হয় না। আমাদের দেশে এই প্রোপাগান্ডাটা বিপুল পরিমাণে বেড়ে যাচ্ছে সাম্প্রতিককালে। সরকার যত হাইপার অ্যাক্টিভ, যত লেস ডেমোক্রেটিক, যত অটোক্রেটিক, তত প্রোপাগান্ডা মেকানিজম পাওয়ারফুল হচ্ছে, কি রাজ্যে কি গোটা দেশে। এইটা হচ্ছে একদিক থেকে করছে, এবং একের পর এক আইন নিয়ে আসছে। তুমি যখনই খেয়াল করবে যে কোনোটাই না, শুধু কখন আক্রমণ করছে তারা, কত তাদের ক্রাইসিস দেখো। যখন মিডিয়া মেন স্ট্রিম সারেন্ডার করে বসে আছে, তখন সুচ্চাগ্র পরিমাণ স্বাধীন কণ্ঠকে তারা দমন করার জন্য অতীতের সমস্ত নজির ভেঙে মানে অ্যাগ্রেসিভ হয়ে উঠছে। প্রত্যেকটা আইন, ধরো আইন করছে সরকার। আমি একটা জিনিস প্রায় বলি, তোমাদের হয়তো আগেও বলেছি, যে আইটির ক্ষেত্রে আইন করছে, বলছে আইন করছে না, বলছে আমি কোড অফ এথিক্স বানাচ্ছি। একদমই তাই। আরে কোড অফ এথিক্স আইন সরকার করতে পারে, কোড অফ এথিক্স সরকার করতে পারে না। কোড অফ এথিক্স হচ্ছে যে সেলফ রেগুলেটরি, মানে আমি ঠিক করব কোনটা আমি করব, কোনটা করব না, তাই না? তুমি আইন তো করছোই, কোড অফ এথিক্স বানাতে চাইছো, তুমি কি করা উচিত কি উচিত না সেটাও সরকার ঠিক করতে চাইছে। এটা ভয়ঙ্কর রকমের অতীতের সমস্ত মানদণ্ডগুলোকে তারা ভেঙে দিতে চাইছে। রাষ্ট্রের ভূমিকা কি হবে? আমরা এমনকি জরুরি অবস্থার সময় এটা দেখিনি যে সরকার তোমার কোড অফ এথিক্স বানাচ্ছে, এটা বানায়নি কখন। আপনার কথার সূত্র ধরে মানে আমি বলার সামলাতে পারছি না, সেটা হচ্ছে যে গতকালেরই একটা ঘটনা, আমি জাস্ট আপনাকে মানে আলোচনার মধ্যে এটা প্রাসঙ্গিক বলেই বলছি। ডিএনএ বলে একটা নাম আমি না করতে চাইলেও বলতে অসুবিধা নেই। ডিএনএ বলে একটা নিউজ পোর্টাল আছে, তারা গতকাল একটা খবর করেছিল জয়া বচ্চনের একটা স্টেটমেন্টের ওপরে। জয়া বচ্চন ওই কুম্ভ মেলা নিয়ে একটা বলেছিলেন যে এরকম
ওইখানকার জল এখন সব থেকে দূষিত, কারণ মৃতদেহ ভাসিয়ে দেওয়া হয়েছে ওই জলে, ফলে সেই জল দূষিত হয়ে গেছে, কোট আনকোট জয়া বচ্চন যা বলেছিলেন। এবার সেইটা নিয়ে একটা খবর করা হয়, সোনু নিগম বলে একজন একটা টুইট করেন, তো ডিএনএ সেই খবরটা করে, একদিকে জয়া বচ্চনের ছবি, একদিকে গায়ক সোনু নিগমের ছবি দিয়ে খবরটা করে দেয় যে এরকম সোনু নিগম বলেছেন যে ওনাকে ডাক্তার দেখানো দরকার। অথচ খবরটার ভেতরে ঢুকলে দেখা যাবে যে যে সোনু নিগমের কথা বলা হচ্ছে ইনি আদৌ গায়ক সোনু নিগম নন, ইনি হচ্ছেন সোনু নিগম সিং বলে একজন ক্রিমিনাল লয়ার, তিনি টুইটটা করেছিলেন। অথচ সেইটা খবর হয়েছে, সেটা সারাদিন থেকেছে, পরবর্তীকালে সন্ধ্যের পরে সেই খবরটা তাকে কোট করে নিশ্চয়ই আরো অনেক পোর্টাল করেছে। হ্যাঁ স্বাভাবিক, এটা তো হয় এরকমভাবেই করা হয়ে থাকে। হ্যাঁ, তো এই যে মানে এই মিডিয়া নিয়ন্ত্রণ, মিডিয়ার যে মেইন স্ট্রিম মিডিয়ার যে অবস্থা, যে কথাটা হচ্ছিল সেইটা, তো আমি পরের প্রশ্নতে আসছি, সেটা হচ্ছে সমালোচকরা বলছেন যে মোদী সরকার মেইন স্ট্রিম মিডিয়াকে ফুললি একদম নিয়ন্ত্রণ করছেন, মেইন স্ট্রিম মিডিয়ার খবর নিয়ন্ত্রণ করছেন। মেইন স্ট্রিম মিডিয়া হয়তো স্বনিয়ন্ত্রিতও রয়েছে কিছুটা, কারণ মেইন স্ট্রিম মিডিয়ার মালিক যারা, সেই কর্পোরেট সেক্টরেই তো এই সরকারকে ক্ষমতায় আনার জন্য সবচেয়ে ব্যগ্র এবং রাখার জন্য। হ্যাঁ, এক একটা কর্পোরেট হাউস যারা মানে টপ কর্পোরেট হাউস, তারাই তো হচ্ছে তোমার 300টা চ্যানেল ওন করছে, মোবাইল কোম্পানি ওন করছে, সোশ্যাল মিডিয়া কন্ট্রোল করছে কার্যত, এবং তারা কনসেপ্টটাকেও তারা মানে সবচেয়ে প্রভাব সৃষ্টিকারী কনসেপ্ট, তারাই সমস্ত বিজ্ঞাপন সুযোগ সুবিধা সমস্ত তারাই হচ্ছে বিজ্ঞাপনদাতা। ফলে তোমার এই যে একটা সর্বাত্মক নিয়ন্ত্রণ না, এর আইডিওলজিক্যাল ফিলোসফিক্যাল যে প্রভাব, তো আমাদের দেশের যে চরিত্র, তার উপরে এটা কতটা প্রভাব ফেলছে বলে আপনি মনে করছেন? দেখো, প্রভাব ফেলছে মানে কি জানো, যে যে সবচেয়ে ভোকাল যে অংশ, ধরো এটা ঠিকই যে সবচেয়ে যে মানুষ, একটা হচ্ছে একদিক থেকে মানুষকে তো যুক্তি না, রাজনীতি না, ধর্ম সম্প্রদায় যাবতীয় সংকীর্ণ মানদণ্ডে বেঁধে ফেলার চেষ্টা চলছে, সেই মানুষের বিচারবোধ ক্ষমতা কমে যায়। তুমি সেকুলারিজম কমা মানে শুধু সেকুলারিজম কমছে না, গণতন্ত্র কমছে। আসলে গণতন্ত্র কমছে মানে আমার বিচার করার মানসিকতা কমছে, নাগরিকের ভূমিকার অবক্ষয় হচ্ছে, বলার পরিসর হয়ে যাচ্ছে, আমি কি বলবো সেই পরিসরটা কমে, সেই ভাবনাটাও সংকুচিত হয়ে যাচ্ছে, তারপর তো পরিসর, বুঝতে পারছো? ফলে একমাত্র ডেমোক্রেসির পক্ষে সোচ্চার কণ্ঠই পারে, এই যে আমি কেন বিকল্প মিডিয়া বলছি, বিকল্প মিডিয়া মানে শুধু বিকল্প 500টা তথ্য না, তথ্যের ধারণাও, ঘরা নাও, এবং আমাকে যে কথা বলতে হবে এই বোধ। ডেমোক্রেসি যে আমার পার্টিসিপেশনের উপরই টিকে থাকবে কিনা নির্ভর হবে, নইলে এটা অটোক্রেটিক স্টেটই হবে। আমি যদি কথা না বলি, কেন একটা স্বাধীন মিডিয়া আমার দরকার? স্বাধীন মিডিয়া দরকার তার নীল লাল রং আছে বলে তো নয়, কারণ তার তথ্যের প্রবাহে ভূমিকা পালন করতে পারে, নাগরিককে এম্পাওয়ার করে। আমি কথা বলবো কার কথায়? ব্যক্তি নাগরিকের ক্ষমতা কি? তাই আমার দরকার অল্টারনেটিভ মিডিয়া, যে আমাকে জায়গা দেবে, এবং রাষ্ট্র তখনই সক্ষম হবে, তার আগে রাষ্ট্র সক্ষম হতে পারে না। কারণ ডেমোক্রেসি ছাড়া একটা আধুনিক রাষ্ট্র চলতে পারে না, থিওক্রেটিক রাষ্ট্র চলতে পারে, তাই এরা থিওক্রেটিক রাষ্ট্রের কথা বলে। একটা অভিযোগ আছে, বিভিন্ন মহল থেকে এই অভিযোগটা উঠেছে যে সে মানে সরকার ঘনিষ্ঠ কিছু কর্পোরেট সংস্থা, যেটা আপনি বলছিলেন, তারাই কিন্তু পুরো মিডিয়া জগৎটাকে এই মুহূর্তে একদম কবজা করে ফেলেছে, নিয়ন্ত্রণ পুরোপুরি কন্ট্রোলে তাদের। দুভাবে, এক হচ্ছে কন্টেন্ট নিয়ন্ত্রণ করছে, আরেকজন যারা কন্টেন্ট না দিতে পারে সেটা নিয়ন্ত্রণ। এইটা যদি একটু বলেন, এটাই তো ধরো আমি মিডিয়া যখন ওন করছে, কিভাবে করছে রাষ্ট্রবাদী পক্ষ, কিভাবে করছে? একদিক থেকে আমি মেইন স্ট্রিম মিডিয়াকে সেলফ সেন্সরশিপ, একটা কথা দেখবো ওই সংস্থা তার এতে বলেছে, রিপোর্টার্স উইদাউট বর্ডার, যে সিডিশন মানে কি আমি নিজে থেকেই সেন্সরশিপের মধ্যে ঢুকে পড়ছি, এত চাপ আছে। বিজ্ঞাপনদাতা আমাকে এই খবরটা করবো, এই খবরটা না করবো না, করলে বিজ্ঞাপনদাতা সরে যাবে, আমার অত আমি করতে পারছি না, একেবারে একটা তুমি বুঝতে পারবে না যেটা কন্ট্রোল হচ্ছে। উল্টো দিক থেকে একই সঙ্গে স্টেট ব্যবস্থা করছে এমন একটা সমাজ তারা চায় যেটা দেখতে হবে গণতন্ত্রের মতো, কিন্তু আসলে গণতান্ত্রিক না। সেই জন্যই সে বলছে 5 বছর অন্তর ভোট করলেই চলবে, মাঝখানে সরকার পড়ে গেলে তো কি হয়েছে? এক রাষ্ট্র এক ভোট, লজিকগুলো দেখো, এক রাষ্ট্র এক ভোটের সঙ্গে কোনো লিঙ্ক নেই, তাই না? এক রাষ্ট্র মাটির চেয়ার, এই কথাটা যেরকম আনরিলেটেড, তেমনি এক রাষ্ট্র আনভোট হচ্ছে সম্পূর্ণ আনরিলেটেড দুটো ধারণা, কৃত্রিমভাবে জোড়া হচ্ছে মানুষকে বিভ্রান্ত করতে। হ্যাঁ, এক রাষ্ট্র এক গণতন্ত্র বলছে না, কিন্তু এক রাষ্ট্র এক আইডেন্টিটি যেমন বলতে চাইছে, এক রাষ্ট্র এক ভোট মানে পার্লামেন্টারি সিস্টেমটাকেই ব্যঙ্গ করতে চাইছে। অতএব
একদিক থেকে তারা গণতন্ত্রের মানদণ্ডগুলোকে বিকৃত করছে, আর তুমি যদি কিছু বেফাস কথা বলতে চাও, একটু আর কি কোট আন কোট বেফাস কথা, তাহলে তোমার জন্য আইন আছে কণ্ঠরোধের জন্য, অত্যন্ত কড়া। সিডিশন আইন নেই, ভারতীয় ন্যায় সংহিতাতে নেই, সিডিশন শব্দ তুলে দেওয়া হয়েছে। যেটা 3 বছরের জেল ছিল সেটা 7 বছরের জেল করে দেওয়া হয়েছে। তুমি যদি ন্যায় সংহিতা বলে কণ্ঠরোধ করতে পারো, ন্যাচারালি কণ্ঠরোধ করে তুমি বলতেই পারো যে তোমার তো সহ্য আরও বেশি, তোমার মধ্যে ধ্যান করো তুমি। আপনি এই মুহূর্তে যে কথাটা বললেন, তাহলে আমি যেটা জানার খুব প্রয়োজন, শুধু আমার বললেন না, আমাদের জানার প্রয়োজন যে এই যে সামগ্রিক যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে মিডিয়ার এই ধরনের অবস্থার কারণে আমাদের দেশের রাজনীতি কতটা প্রভাবিত হচ্ছে। মূলত রাজনীতির প্রতিফলনই তো মিডিয়ার কাঠামোর মধ্যে পড়ছে। যখন গণতন্ত্র আক্রান্ত হয় তখন তুমি দেখবে যে তার প্রতিফলন মিডিয়ার মধ্যে তাই থাকে। যখন আমরা যেমন মনে করছি জরুরি অবস্থার সময় কি সবাই বসে তোমার সমর্থন করেছিল? না না, সংবাদপত্রের মালিকদের সংগঠনগুলো তারা সারেন্ডার করেছিল। কিন্তু একটা দিক মনে রাখতে হবে যে তার চেয়েও বিপদ অনেক এখন বেশি। কিন্তু আবার উল্টো দিক থেকে দেখো, আমার মতে সময় তো এগিয়েছে অনেকটাই। যেমন আমরা দেখতে পাচ্ছি তেমন প্রচুর বিকল্প উদ্যোগ আছে। দেখো আমি আমার ছাত্রদের দেখি, আমি সাম্প্রতিককালে যে কটা অনলাইন প্রোগ্রামে ন্যাশনালি ইন্টারন্যাশনালি পার্টিসিপেট করেছি, তুমি দেখবে মানে যে কয়েকটা সুযোগ হয়েছে আমার, তাতে দেখছি আমি যে প্রচুর নতুন ভাবনা আছে ফ্রিডমের পক্ষে। কথাটা মেন স্ট্রিম মিডিয়া চাকরি ছেড়ে দিয়ে ছেলেরা করছে, তো বয়স কত, 50-এর নিচে বয়স তারা তোমার করছে। প্রচুর ইয়াং ছেলে, 30-এর মতো ঘরে বয়স, তুমি দেখবে যে কত পোর্টাল করছে। মানুষকে যত তুমি কন্ট্রোল করতে চাইবে, এই ব্যবস্থার তো একটা সংকট আছে, বেকারত্ব বাড়ছে, লোকে বুঝতে পারছে যে ধর্মের নাম করে আমাদের কথা বলতে দিচ্ছে না, তাই না? মেজরিটির পক্ষেও কি বিপদ সবচেয়ে বেশি, কারণ তারাই তো মেজরিটি, তারাই বেকারে বেশি। আমি বলি এ কথা না, মাইনরিটিকে টার্গেট করলে যারা সুখে থাকে ভাবে যে মাইনরিটি তো টার্গেট হয়েছে, আমরা নেই। আসলে দেখ পাকিস্তানে সন্ত্রাসবাদীরা যখন, মৌলবাদীরা যখন আক্রমণ করে, মরে কারা? মরে তো সাধারণ মানুষ, যাদের ধর্মের দিক থেকে যারা হচ্ছে মেজরিটি, তারাই মেজরিটি। ফলে এইখানে এই প্রবণতাটা কিন্তু আমার মতে খুব ইম্পর্টেন্ট। দেখো আমি হয়তো উদ্বেগের কথা বলছি, উদ্বেগের মতো পরিবেশ আছে, কিন্তু আমার মতে এটা আমাদের সকলের খেয়াল করা উচিত। মানে আমি নিজে চেষ্টা করি যে সব করা ব্যক্তি উদ্যোগও ছোট উদ্যোগগুলোর মধ্যেও দেখা, কারণ তাতে প্রচুর ইনোভেটিভ, মানুষ যত ইনোভেটিভ হচ্ছে। দেখো একটা ভিডিও বানাচ্ছে, একটা ব্যঙ্গাত্মক প্রোগ্রাম বানাচ্ছে, যেগুলো আরও বেশি এফেক্টিভ থাকছে। তুমি দেখো তো কত ডাইভার্স এলিমেন্ট। আমি ডাইভার্সিটি রক্ষার পক্ষে, যদি প্রগ্রেসিভ পলিটিক্যাল ফোর্স, যদি বামপন্থীরা বলো, ডেমোক্র্যাটরা বলো, লিবারেল যে ফোর্স, সেকুলার ফোর্স, তাদের এইটা একটা গুরুত্বপূর্ণ অ্যাঙ্গেল, তাহলেই দেখবে সমাজ নিজে একটা প্রতিরোধ তৈরি করে। তার মানে আপনি বলছেন যে মানে এই পরিস্থিতিকে প্রতিরোধ করতে গেলে এইভাবেই, হ্যাঁ, প্রথমত হচ্ছে সচেতনতা। তুমি সমাজ যদি বোঝে যে সচেতনতা আছে যে আমাকে এটা প্রতিরোধ করতে হবে, তারপর তুমি 5টা প্রোগ্রাম করলে না 4.5টা প্রোগ্রাম করলে, দ্যাট ইজ নট সো ইম্পর্টেন্ট। সমাজের বোঝাটা জরুরি। সমাজের বোঝা, সে নিজের মতো প্রোগ্রাম বানিয়ে নেবে, তার রঞ্জন বেরার জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই, বানিয়ে নেবে। চিরকাল যুগে যুগে মানুষ তাই নিয়েছে। এবং তাকে রাষ্ট্র কখনো একটা অটোক্র্যাটিক ফোর্স, কখনো অটোক্রেসির বিপদ আছে। মধ্যযুগ না, এটা আধুনিক যুগে অটোক্রেসির বিপদ আছে, কারণ অটোক্রেসির অনেক অজস্র সংকটের জন্যই তো অটোক্রেসি। রুলিং ক্লাসে ক্রাইসিস আছে বলেই সে আজকে একটা সেকুলার ডেমোক্রেটিক লেফট অফ সেন্টার ফোর্সকেও সে সরকারি ক্ষমতা আনতে পারছে না। তাকে দরকার হচ্ছে একটা সংকীর্ণ মানে থিওক্রেটিক স্টেটের দাবিকে সামনে রাখা, কারণ তার বাইরে লোকের কাছে তার বিশ্বাসযোগ্যতা থাকছে না। মানুষ যতক্ষণ বিভ্রান্ত ততক্ষণই সে শক্তিশালী। আচ্ছা, তাই না? মানুষের অজ্ঞানতাই তার শক্তির উৎস। কিন্তু এটা তো একটা আধুনিক সমাজের লক্ষণ হতে পারে না, মানুষের সচেতনতাই। নেহরু কি বলে শুরু করেছেন, গোটা পৃথিবী যখন ঘুমিয়ে আছে আমি তখন জেগে আছে, ভারত তখন জেগে আসে কিসে? লাইফ অ্যান্ড ফ্রিডম। হ্যাঁ, এটা একটা চমৎকার এক্সপ্রেশন আমার মতে। ভারত হয়তো সে পথে সবটা যায়নি ঠিকই, কিন্তু আকাঙ্ক্ষার দিক থেকে সেটা ছিল খুব ইম্পর্টেন্ট একটা এক্সপ্রেশন আমার মতে। তো সেটাই তুমি দেখবে যে এটা মানুষের কিন্তু বৈশিষ্ট্য, এবং তার অজস্র প্রবণতা আমি নিজে মিডিয়ার এই কাজের সূত্রে সৌভাগ্য আমার যে আমি এইগুলো দেখতে পাচ্ছি। আমি বলবো এটার দিক থেকে আমি খুব আশাবাদী। আমাদের সেটাকে সংহত করতে হবে, আরও অনেক বেশি আনতে হবে, এবং প্রত্যেকটা পদক্ষেপের হস্তক্ষেপের প্রতিবাদ করতে হবে, তাই না? এই মানে অটোক্রেসি আসলে কি? স্মৃতির সঙ্গে বিস্মৃতির লড়াই।
তোমাকে মনে করাতে হবে যে আমাদের স্বাধীনতা সংগ্রাম যদি দেখো ব্রিটিশ আমলের, তাহলে আমি বলি এক অর্থে এটা ছিল কিন্তু সংবাদপত্রের স্বাধীনতার জন্য লড়াইয়ের আর একটা সমান্তরাল উদ্যোগ, অভিযান, তাই না? ফলে আজকের দিনে মিডিয়া অনেক বেশি অ্যাডভান্সড। তুমি ধরো এই যে ইন্ডিয়ান নলেজ সিস্টেমের নামে আমি দেখছি যে আমাদের সমস্ত সাবজেক্টে আসছে, তো আমাদের সাবজেক্টও আসছে যে কমিউনিকেশন বিজ্ঞান, আধুনিক মিডিয়া আসার আগে কখনো এটা অত আলোচনা হতে পারে না। একটা রিপাবলিকান সিস্টেম, একটা গণতন্ত্রের আকাঙ্ক্ষাই প্রথম আমাকে একটা মিডিয়ার স্বাধীনতা জানতে পারে। আরে বাবরের আমলে মিডিয়ার স্বাধীনতা ছিল না, কারণ তখন নাগরিক ছিল না। নাগরিকেরই স্বাধীনতার দায় আছে, কারণ নাগরিকেরই বিধিবদ্ধ ভূমিকা আছে রাষ্ট্র পরিচালনায়, প্রজার ছিল না, তাই না? ফলে এই লড়াই আমরা করেছি, আমাদের সংবাদপত্রের স্বাধীনতার লড়াই, বাক স্বাধীনতার লড়াই গাছ থেকে পড়েনি, সেটা একটা দীর্ঘ লড়াইয়ের মধ্যে থেকে উঠে এসেছে। সংবাদ মাধ্যমের কণ্ঠরোধের করার চেষ্টা, ইতিহাসটা অনেক পুরনো। 1898 সালে রবীন্দ্রনাথ প্রবন্ধটার নাম দিলেন কণ্ঠরোধ। কাগজের কি গলা আছে? ঠিক। তাহলে কাগজের বক্তব্য যে জনতার কণ্ঠ, কবে? 1898 সালে ওই লেখা প্রবন্ধে। তারও আগে তো সব এই কাগজ বন্ধ করে দেওয়া হয়, কাগজি করা ব্রিটিশ বিরোধিতার কারণে, সেগুলো তো আমরা তারও তো ইতিহাস সভা করছেন হচ্ছে 1820-এর দশকে, ধরো যখন মোগল সম্রাট রয়েছে, এমনকি সেই ভারতেও তোমার এই দাবি উঠছিল। ফলে আমি বলছি যে এখন সেটা আরও বেশি হবে, কারণ এখন এই ডেমোক্রেটিক ইন্টারভেনশন, মানুষের হস্তক্ষেপের অধিকার কিন্তু বেড়েছে, সচেতনতাও বেড়েছে। এই সচেতনতাকে ভাঙতে চাইছে আসলে মিডিয়ার ওপর আক্রমণটা। আসলে তার গ্রাউন্ড তৈরি করছে কিভাবে? সচেতনতা ভাঙো। অ্যান্ড পলিটিক্সকে যত তোমার খাটো করে দেওয়া হবে, রাজনীতিহীনতা, বিরাজনীতিকরণ, সে কারণেই, তাহলে তোমার গণতন্ত্রের আকাঙ্ক্ষা কমে যাবে। কিন্তু আমি বারবার একটা কথা বলি, ভারত হচ্ছে একটা অদ্ভুত দেশ। তুমি যখনই মনে করবে যে আর কোনো ভবিষ্যৎ নেই, হ্যাঁ, তখনই তোমার মনে করো ওই বিবিসির ওনার লেখা বইটা, ইন্ডিয়া নো ফুল স্টপ, সম্পর্কে কখনো দাড়ি টেনে দিও না। এবার তখনই তুমি মনে করবে, দেখবে একটা মানুষের বিস্ফোরণ ঘটছে। ভাবো তো, গত ভোটে অযোধ্যাতে হেরে গেছে শাসক দল, একদমই। কি অসাধারণ নাগরিক সমাজ দেখতে পাচ্ছ তুমি? ঠিক। হ্যাঁ, এটি হচ্ছে আমাদের দেশের, হচ্ছে আমরা উই শুড বি প্রাউড অফ ইট, না? যে তুমি যখনই মনে করবে দেয়ার ইজ নো হোপ, দেখবে অসংখ্য আশার পরিবেশ আছে। তুমি ইউ শুড নট বি হোপলেস। অন্তত এই দেশে হোপলেস হওয়ার মতো কোনো কারণ ঘটেনি। ইতিহাস বারবার মানুষের নিজস্ব সক্ষমতাকে আমাদের সামনে এনেছে। এরা সক্ষমতাকে ভাঙতে চায়। নতুন ধরনের নিওলিবারেল রেজিম এই কাজটা করতে চাইছে, অতীতের সমস্ত নজিরকে ভেঙে। এই যে অতীতের সমস্ত নজিরকে ভেঙে, এইটা আমাদের বোঝার আছে, আমরা যারা মানুষের কাছে পৌঁছতে চাই, এবং মানুষের কণ্ঠ ওখান থেকে আমাকে বোঝার আছে। আমি নিজে বলবো যে অনেক ইয়াং, আমাদের ছাত্র মতো বলো আর সমবয়স্ক, আমাদের জন্য কম বয়স্ক বলো, তারা কত মেসেজ তৈরি করছে পরিবেশটাকে ধরার জন্য। এই পরিবেশটা কেমন, দমনটা কেমন, পন্থাটা কেমন, অজস্র ইনোভেটিভ অ্যাপ্রোচ তৈরি হয়েছে। আমার মতে সেটা ভীষণ আশাবাদী আমি এ সম্পর্কে। আমাদের এটা আমরা মানতে হবে। হয়তো সময় নিচ্ছে, হয়তো কঠিন আরও অনেক, কিন্তু আরও অনেকটা পথ হয়তো যেতে হতে পারে, কিন্তু আমাদের সম্ভাবনা নেই। মানে এই যে কেন বলো জানো তো, দেয়ার ইজ নো অল্টারনেটিভ কথাটা হচ্ছে আসলে তো ফ্যাসিস্টিক। যে সময় আমাদের এমনকি সন্ন্যাসীও বলে গেছে চড়ুইপতির কথা, থামতে হবে না। ফলে এইটাই হচ্ছে আমাদের মেন ব্যাপার, যে তুমি প্রশ্ন করো। আর কি প্রশ্ন করারটা হচ্ছে আমাদের সংস্কৃতির মধ্যে আছে। আমার মনে হয় যে সেইটা এখনো পর্যন্ত আমাদের অত হতাশ হওয়ার মতো কিছু ঘটেনি, এটা আছে। এর প্রচুর সম্ভাবনা আমি নিজেও দেখতে পাচ্ছি, এবং বাস্তবে সেগুলো ঘটছে। এটা আমি শুধু কল্পনা করছি তা নয়। অঞ্জনদা, আপনি আমাদের অনেকটা সময় দিলেন, তার জন্য সিপিআইএম ডিজিটালের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। আর অঞ্জনদা খুব আশার কথা বলে শেষ করলেন, এবং বারবারই ওনার কথাতে যেটা জোর দিয়ে উনি বলার চেষ্টা করলেন যে উনি আশাবাদী। এবং হ্যাঁ, আমরাও অবশ্যই আশাবাদী যে এই অবস্থার পরিবর্তন হবেই। আপনারা ভালো থাকবেন, এবং আমাদের সিপিআইএম ডিজিটালে এই বিশেষ আলোচনার দিকে আপনারা নজর রাখুন। নমস্কার।